আপনারা কোথাকার কোন কুতুব হয়ে গেছেন আমি তো বুঝি না। যে তরুণেরা রক্ত দিয়ে মুক্তি দিল তাদের বিপ্লবকে বলছেন রোমান্টিসিজম, তাদেরকে বলছেন আবেগ। আবেগ না থাকলে রাজপথে গুলির সামনে আবু সাইদরা বুক পেতে দেয়? সংবিধানের ধারা মুখস্থ করার জন্য সে গুলির সামনে বুক পেতে দিয়েছিল? লজ্জা, জাতির জন্য লজ্জা। যে রক্তক্ষয়ী প্রচেষ্টার মধ্য দিয়ে আজকের এই পর্যায়ে এসেছে, এই তরুণদের আত্মদানকে যদি স্বীকার করা না হয়, মর্যাদা দেয়া না হয়, তাদের স্বপ্নকে বাস্তবায়ন না করা হয়, বিপুল প্রত্যাশা ছিল এই নির্বাচিত সরকারের উপরে, কিন্তু ক্রমান্বয়ে কিন্তু সেই প্রত্যাশাগুলো ফিকে হয়ে আসছে। আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে জুলাই সনদের ব্যাপারে বললেন যে নির্বাচন দেয় কি দেয় না কেয়ারটেকার সরকার, সেই ভয়ে ওনারা সংস্কারের সব প্রস্তাবে রাজি হয়েছেন, জুলাই সনদ স্বাক্ষর করেছেন, যেমনি যেমনি বলেছেন। তাদেরকে অনুরোধ করব নিকট অতীতের যাদেরকে এখন বুকে টেনে নিয়ে আপনারা এই নির্বাচনের বৈতরণী পার হয়েছেন, যাদের হাতে পায়ে ধরে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছেন, তাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখছেন, প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে, প্রিয় দর্শক। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি বর্তমান বিএনপি সরকারের কিছু কার্যক্রম নিয়ে তীব্র সমালোচনা করেছে এবং ক্ষোভ প্রকাশ করেছে, রীতিমতো বলা যায়। তিনি বলেছেন, আপনারা কোথাকার কুতুব হয়ে গেছেন, সংবিধানের ধারা মুখস্থ করে শহীদরা জীবন দিয়েছে সেগুলো কি নিশ্চিহ্ন করে দিবেন? সংবিধানের ধারা মুখস্থ করতে শহীদরা কি জীবন দিয়েছিল? সংবিধানের ধারা মুখস্থ করে সব কিছু পরিবর্তন করে দিচ্ছেন, নিজেদের ইচ্ছা মতো আইন বানাচ্ছেন, এগুলো জাতি কখনো মেনে নেবে না। প্রত্যাশা ছিল পরিবর্তন, প্রাপ্তি হলো পুনরাবৃত্তি। অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। সারা দেশ জুড়ে প্রশংসা করেছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। সাবেক এই চিফ প্রসিকিউটর তিনি সর্বদা সবসময় সত্যের পক্ষে ছিলেন, সত্য কথা বলতেন, প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন জনগণের। কিন্তু তাকে জোরপূর্বক চিফ প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেসব বিষয় নিয়েও এবারে কথা বলেছে, মুখ খুলেছে তাজুল ইসলাম। তিনি জানিয়েছে কেন, কিভাবে, কারা তাকে সরিয়েছে তার চিফ প্রসিকিউটর পদ থেকে, কারা জড়িত ছিল এবং কারা আবারও সেই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি করতে চাচ্ছে, তাদের মুখোশে তিনি উন্মোচন করেছেন। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব তিনি কি বললেন, তার বক্তব্য আমরা শুনি, তারপরে কথা বলি। আপনি কোথায় ছিলেন এই পার্লামেন্ট? আচ্ছা, যদি সংবিধানের কথা বলেন, সংবিধানের আর্টিকেল 7 এর কথা ভুলে গেছেন? একটা নির্বাচিত সরকার, আপনার ভাষায়, কনস্টিটিউশনের ভাষায়, যদি উৎখাত করে মিছিল করে 5ই আগস্টের সবাই তখন রাষ্ট্রদ্রোহী। নির্বাচিত সরকার উত্থানের দায়ে প্রত্যেক জুলাই বিপ্লবী ছাত্র জনতা সবাই, বাংলাদেশের যত কোটি মানুষ আছে আওয়ামী লীগ ছাড়া, প্রত্যেকেই তখন রাষ্ট্রদ্রোহী, প্রত্যেকের ফাঁসি হবে। আর এই আন্দোলনের মাধ্যমে নির্বাচিত সরকার হটিয়ে নতুন নির্বাচন করে যারা ক্ষমতায় গিয়েছে, যারা বিরোধী দল হয়েছে, যারা ভোট দিয়েছে, প্রত্যেকেই রাষ্ট্রদ্রোহী হওয়ার কথা। কিসের ব্যাখ্যা দেন আমাদেরকে? আবার বলেন রোমান্টিসিজম। আপনারা কোথাকার কোন কুতুব হয়ে গেছেন আমি তো বুঝি না। যে তরুণেরা রক্ত দিয়ে মুক্তি দিল তাদের বিপ্লবকে বলছেন রোমান্টিসিজম, তাদেরকে বলছেন আবেগ। আবেগ না থাকলে রাজপথে গুলির সামনে আবু সাইদরা বুক পেতে দেয়? সংবিধানের ধারা মুখস্থ করার জন্য সে গুলির সামনে বুক পেতে দিয়েছিল? লজ্জা, জাতির জন্য লজ্জা। এক অভূতপূর্ব এই দ্রাবিড় বাংলা, এই বাংলার পেছনের ইতিহাস জানতে হবে। পাল বংশ, সেন বংশ, গুপ্ত বংশ, মৌর্য বংশ, এরপরে বাংলায় মুসলিমদের আগমন, সুবে বাংলা, কিভাবে ধাপে ধাপে বাংলা এই পর্যায়ে এসেছে। আপনি শুধু শুধু একটা যুদ্ধের কথা বলছেন, কেন 47-এর কথা বলছেন না? কেন সিপাহী বিদ্রোহের কথা বলছেন না? কেন পলাশির যুদ্ধের কথা বলছেন না? পলাশির যুদ্ধকে যদি আমি আমার ইতিহাস ধরি, তাহলে বাংলা, বিহার, উড়িষ্যা তো আমার থাকার কথা ছিল। তা আপনি শুধুমাত্র একটা যুদ্ধের কথা বলছেন। অতীতের গুলো তো অতীত, জুলাই হচ্ছে বর্তমান। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি। অতীত আমার অনুপ্রেরণার উৎস। কখনোই 71-কে 24-এর মুখোমুখি দাঁড় করানো উচিত নয়। দুটাই আমার ইতিহাসের অমর অংশ। কিন্তু একটা অতীতে আমরা পেরিয়ে এসেছি, সেটার মধ্য দিয়ে একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, যদিও সেটা ছোট ভূখণ্ড। বাংলা, বিহার, উড়িষ্যা সহ তো আমাদের থাকার কথা ছিল। একটা পর্যায়ে এসেছি,
কিন্তু সেটাকে ফাংশনাল করার জন্য আজকের বর্তমান হচ্ছে জুলাই। আমরা সেই বাস্তবতায় দাঁড়িয়ে রাষ্ট্রটাকে এক অনন্য উচ্চতায় নিতে চাই, যেখানে ফেসবুক পোস্ট ডিলিট করা নইলে পরে সমস্যা হবে। এই যে সংস্কৃতি ছিল 17 বছর, সেগুলো কি আমরা পার হয়ে আসিনি? এই যে ঐতিহ্য আমি কথা বলছিলাম, মধুর ক্যান্টিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য আছে বলে এখানে যত ঝুল বালি আছে এগুলো তো আমার ঐতিহ্যের অংশ না, এগুলো মুছে ফেলতে হবে তো আমার। আজকে যে মধুর ক্যান্টিনের চেয়ার টেবিল দেখছি, এগুলো এখানে থাকার কথা নয়, এগুলো আধুনিক স্বাদে সজ্জিত হওয়া উচিত। 20 শতাব্দীর শেষের দিকে যাচ্ছি। দুনিয়ার ইউনিভার্সিটিগুলোতে দেখেন তারা কোন জায়গায় আছে। আমি এখনো 60-এর দশকের চেয়ার টেবিল নিয়ে গর্ব করছি, এটা আমার ঐতিহ্যের অংশ নয়। এই ঐতিহ্য অবশ্যই, কিন্তু এখন এটা আধুনিক হওয়ার সময় এসেছে। পেছনের কথা বলার আর সময় নেই। আমরা এই রাষ্ট্রকে দেখতে চাই ভয়হীন, কেউ গুম হয়ে যাবে না। আপনি গুমের আইনটা বাতিল করে দিলেন, তার মানে কি ভবিষ্যতে গুম করা বৈধ? বলছেন আপনারা নতুন করে আইন করবেন, ওই করছেন না তো। যে অন্তর্বর্তীকালীন সরকার যে আইনটা করেছিল, সেই আইনটা তো আজকে আপনাদের ক্যাবিনেটের 2 জন মন্ত্রী সেই সময় ওই ক্যাবিনেটের সদস্য ছিলেন, তারা মিলে করেছিলেন। তো তারা কেন, তারা আপনার দৃষ্টিতে যদি তারা ভুল করে থাকে, তাদেরকে ক্যাবিনেট থেকে তাহলে চলে যাওয়া উচিত। তারা মিলেই তো এগুলো করেছিলেন, ভুলে গেলেন কেন? আপনারা জুলাই অভ্যুত্থানে যে রক্তদান হয়েছিল, যে চেতনার কারণে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, কি কথা ছিল? 3টা মেজর কাজ করবে। একটা হচ্ছে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার, আরেকটা ছিল যারা এই 17 বছরের গুম খুন করেছে এবং জুলাই মাসে মানুষ হত্যা করেছে, গণহত্যাকারী, তাদের বিচার। তৃতীয় ছিল একটা সঠিক এবং সুষ্ঠু নির্বাচন। তৃতীয়টা করেছে, বাকি 2টা কিন্তু করতে দেননি আপনারা, বা করা হয়নি। এই প্রতিশ্রুতি যদি ভুলে যাই আমরা, তাহলে বাংলাদেশে এইরকম গুম খুনের সংস্কৃতি আবারও ফিরে আসতে পারে। আমরা যে কোনো মূল্যে এই সংস্কৃতি আর ফিরে আসতে দেওয়াটা অ্যাফোর্ড করতে পারবো না। আমরা বারবার বলছি যে বাংলাদেশে আর গুম খুনের সংস্কৃতি ফেরত আসতে দেওয়া যাবে না। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা আর বাধাগ্রস্ত করার দিন, সংস্কৃতি, রাজনীতি ফিরে আসতে পারবে না। ডিজিটাল নিপীড়ন ফিরে আসতে পারবে না। এই দেশে ভিন্ন মত প্রকাশের জন্য একে অপরকে ট্যাগ দেয়া, হত্যা করা, হত্যাযোগ্য করে তোলা, এই সংস্কৃতি আর ফিরে আসতে পারবে না। এবং সেটা যদি করতে হয়, তাহলে পুরোপুরি জুলাইয়ের স্পিরিটকে ধারণ করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের কথা বলতে গেলেই এইটাকে ম্লান করে দেওয়ার জন্য নানান রকমের চেষ্টা করা হয়। কেউ বলে জুলাইয়ের আবেগ, কখনো বলে জুলাইয়ের ব্যবসা, কখনো বলে এই জুলাই অপ্রাসঙ্গিক। ওয়াই? জুলাই না থাকলে আপনারা যারা কথা বলছেন তারা কি কথা বলতে পারতেন? এটার অর্থ কি এরকম যে এই জুলাই যেহেতু তরুণদের নেতৃত্বে হয়েছিল, সুতরাং আমরা তাদের অবদানকে স্বীকার করি না? এটা তো হওয়া উচিত নয়। সম্মিলিতভাবে এই জাতি যে রক্তক্ষয়ী প্রচেষ্টার মধ্য দিয়ে আজকের এই পর্যায়ে এসেছে, এই তরুণদের আত্মদানকে যদি স্বীকার করা না হয়, মর্যাদা দেয়া না হয়, তাদের স্বপ্নকে বাস্তবায়ন না করা হয়, তাহলে ভবিষ্যতে এই জাতিকে রক্ষা করার জন্য কিন্তু কেউ আর বুক চিতিয়ে দাঁড়াবে না, এটা মনে রাখতে হবে। বীরদের সম্মান দিতে না পারলে বাংলাদেশে আর কোনো বীরের জন্ম হবে না। প্রতিদিন কিন্তু রাস্তায় রক্ত দেওয়া যায় না। বিপুল প্রত্যাশা ছিল এই নির্বাচিত সরকারের উপরে, কিন্তু ক্রমান্বয়ে কিন্তু সেই প্রত্যাশাগুলো ফিকে হয়ে আসছে। আমরা চাই না এই জুলাই বিপ্লবের মাধ্যমে যে সরকার ক্ষমতায় এসেছে তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা বলতে হোক, সেটা সরকারি দল হোক, বিরোধী দল হোক, আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে হোক এরকম দিন চাই না। কারণ এই সরকারটি একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু এসেছে। সুতরাং আমরা চাইব বাংলাদেশ সকল মানুষের জন্য বসবাসযোগ্য একটি বাংলাদেশ হোক। বাংলাদেশ নিপীড়ন এবং ভয়হীন একটি রাষ্ট্র হোক। বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় সংস্থা, পুলিশ বাহিনী হোক, অন্য কোনো বাহিনী হোক, তার নাগরিকদের গুম করে গোপন কারাগারে আর কখনো বন্দী করার দুঃসাহস না দেখা। এমন কোন সরকার বাংলাদেশে না হোক যারা শুধুমাত্র ক্ষমতায় অধিষ্ঠিত থাকার অসৎ উদ্দেশ্যে জাতির তরুণ, জাতির নাগরিকদের বুকে নির্বিচার গুলি চালিয়ে জুলাইয়ের মতো হত্যাকাণ্ড করবে। এরকম দিন বাংলাদেশে কার কখনো ফিরে না আসুক। এটাই হচ্ছে আজকে জুলাইয়ের চেতনা। এই চেতনার কথা যখনই বলা হয়, তখনই পেছনের স্বাধীনতা যুদ্ধের কথা টেনে নিয়ে আসেন। স্বাধীনতা যুদ্ধ আমাদের ইতিহাসের স্বর্ণালী অধ্যায়, কেউ অস্বীকার করে না। কিন্তু বর্তমান হচ্ছে জুলাই। 71 সাল থেকে পরবর্তী 56 বছর পার হয়ে এসেছি, 55 বছর পার হয়ে এসেছি। জুলাইয়ের বাস্তবতায় দাঁড়িয়ে আছি, আগামীতে আবার নতুন বাস্তবতায় দাঁড়াবো। কিন্তু আজকে যে বাস্তবতায় দাঁড়িয়ে আছি, পেছনে 71, পেছনে 52, পেছনে 47, পেছনে 1757, সবকিছু কিন্তু রয়েছে। সবকিছুকে বিবেচনায় রাখতে হবে। কিন্তু আজকে যে বাস্তবতায় বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সেই বাস্তবতাকে অস্বীকার করা যাবে না। আমাদের শহীদদের রক্তের দাগ কিন্তু এখনো শুকায়নি। অজস্র আহতরা, পঙ্গুরা এখনো পঙ্গুত্বের অভিশাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে জুলাই আগস্টের। অনেকের কবর কিন্তু এখনো আইডেন্টিফাইডও হয়নি। এবং আমি জানি না ঢাকা মেডিকেল কলেজের মর্গে কয়েকজন শহীদের লাশ এখনো আনআইডেন্টিফাইড হিসেবে পড়ে আছে বলে আমি জানি, যদি তথ্য ভুল না হয়ে থাকে। সেই অবস্থায় এই রক্তাক্ত অভ্যুত্থান বা বিপ্লব এর সব ত্যাগ, সব ইতিকথা ভুলে গিয়ে
অহেতুক কুতর্কে লিপ্ত হওয়া, সংবিধানের ধারা উপধারার বিতর্কে লিপ্ত হওয়া, এটা শুভ বুদ্ধির পরিচয় নয়। এটা করা যাবে না। এটা যারা করছি তারা আমরা বিবেকের সাথে প্রতারণা করছি, তারা আমার সন্তানের রক্তের সাথে আমরা প্রতারণা করছি, তারা জাতির বিবেকের সাথে প্রতারণা করছি, জাতির রায়ের সাথে আমরা প্রতারণা করছি। এটা করা যাবে না। বাংলাদেশে আজকে সরকারি দল বিরোধী দল যে যেখানে আছেন, আমরা বিশ্বাস করি প্রত্যেকেই আপনারা জুলাই বিপ্লবের গর্বিত অংশীদার, প্রত্যেকে আপনারা আমাদের সন্তানদের রক্তদান আত্মদান সম্পর্কে সচেতন আছেন। দয়া করে অহেতুক এই বিতর্কের মধ্যে যাবেন না। আসুন, যে দেশ, যে বৈষম্যহীন ভয়হীন রাষ্ট্রের জন্য আমাদের ছোট ছোট সন্তানেরা জীবন দিয়েছিল, তাদের আত্মদানকে আমরা সফল করি। আমরা দ্রুত সংবিধান সংশোধনের নামে হোক, সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে হোক, যে কোনো পদ্ধতিতেই হোক, যে আকাঙ্ক্ষা জুলাইয়ের ছিল তার প্রত্যেকটি আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন করা হয়। আমি আশাবাদী, প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন, সরকারি দলের নেতারাও বলেছেন যে জুলাই সনদের প্রত্যেকটি ধারা যেগুলো তারা সাইন করেছেন প্রত্যেকটি ধারা বাস্তবায়ন করবেন। সেটা অবিলম্বে বাস্তবায়ন শুরু হওয়া দরকার। তা না হলে জনমনে সন্দেহ এবং অবিশ্বাস তৈরি হচ্ছে, মানুষ হতাশায় ডুবে যাচ্ছে। এই বিতর্ক পার্লামেন্টে অহেতুক কুতর্ক চলতে দেওয়া উচিত নয়, যেটার ব্যাপারে আমরা প্রত্যেকে একমত, যেটার ব্যাপারে জাতি রায় দিয়েছে। আসুন সেটা বাস্তবায়ন করে জাতিকে সন্দেহ সংশয় থেকে মুক্তি দেয়, বাংলাদেশকে মুক্তি দেয়, সামনের দিকে এগিয়ে যায়। শেষ কথাটা বলতে হয় যে বর্তমান দুনিয়া সম্পর্কে চোখ বন্ধ করে থাকা যাবে না। এই যে যুদ্ধগুলো হচ্ছে, এই যুদ্ধের আগুন আমাদের ঘরেও আসতে পারে, কিন্তু কতটুকু প্রস্তুত বাংলাদেশ? গত স্বাধীনতা দিবসে, সশস্ত্র বাহিনী দিবসে সম্ভবত, বা 26শে মার্চ আমাদের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আমাদের সশস্ত্র বাহিনীর প্যারেড যেটা হয়েছে আমরা দেখেছি। আজকে সংসদের প্রথম অধিবেশনের যে প্রথম সেশন ছিল সেটা শেষ হয়ে গেছে এবং ধারণা করা হচ্ছে যে প্রেসিডেন্টের উপরে যে আলোচনা হয়েছে 50 ঘন্টার আলোচনা, এই আলোচনা পরবর্তী সেশনেও এটার কন্টিনিউশন চলবে অনেকগুলো বিল নিয়ে, কারণ অর্থনীতি নিয়ে অনেকগুলো বিষয় এখানে আছে আর কি, বাজেট সেশনে যেগুলো রেজ করবে আর কি। তো সেই জায়গাতে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে জুলাই সনদের ব্যাপারে বললেন যে নির্বাচন দেয় কি দেয় না কেয়ারটেকার সরকার, সেই ভয়ে ওনারা সংস্কারের সব প্রস্তাবে রাজি হয়েছেন, জুলাই সনদ স্বাক্ষর করেছেন। যেমনি যেমনি বলেছেন এই বিদেশ থেকে সাদা চুলওয়ালা মানুষগুলো যে অনেকগুলো বুদ্ধি নিয়ে আসছেন, এই বুদ্ধিগুলোর সাথে ওনারা ভয়ে দ্বিমত করেন নাই আর কি। তো এইটা তো খুবই মানে ভয়ঙ্কর কনফেশন মনে হলো আমার কাছে আর কি, যে আপনি টেকনিক্যালি বলছেন যে জুলাই সনদ মানি, কিন্তু গণভোটের গণরায় মানি না। জুলাই সনদের কিছু অংশ এবং অধ্যাদেশ, গণভোট, এগুলোর অনেক কিছুর সাথেই সংবিধান, 72-এর সংবিধান যেহেতু এত পূজনীয়, এটার সাথে কন্ট্রাডিক্ট করে এবং সেটা আমরা পিছনে ফিরতে পারবো না। এবং বারবার আওয়ামী লীগের যে বয়ান, সেই বয়ানকে ধার করে 71-এর মুক্তির লড়াই এবং 72-এর সংবিধানকে একাকার করে ফেলতেছে। যে 72-এর সংবিধান নিয়ে প্রশ্ন করলেই বলা হচ্ছে যে 71-এর মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, অপমান করা হচ্ছে, হেয় করা হচ্ছে, ছোট করা হচ্ছে, এগুলো আর কি। তো এই যে চেতনা ব্যবসার ফ্রেমে থেকে সংস্কার, জুলাইয়ের আলাপ, গণ অভ্যুত্থান, এগুলোকে যে ছোট করা এবং এগুলোকে যে হেয় করতেছে বিএনপি, সেটা আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে। এবং এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে এখনো 2 বছর হয় নাই, এত বড় একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে মধ্য দিয়ে যে এত বড় পরিবর্তন হয়েছে। এবং মাননীয় এলজিআরডি মন্ত্রী একটা কথা বলেছেন যে লন্ডন মিটিংয়ের কারণেই নাকি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়েছে, অ্যাজ ইফ ইউনূস সরকার নির্বাচন দিতে চাচ্ছিল না অথবা দিতে চায় নাই। অথচ তিনি ক্ষমতায় আসার পরে জাতিসংঘে যখন গেছেন 24শে নভেম্বরে, নিউ ইয়র্ক টাইমস ইন্টারভিউতে সময় বলে দিয়েছেন যে 25শে ডিসেম্বর থেকে 26শে জুন জুলাইয়ের ভিতরে নির্বাচন দিয়ে দিবে। এবং উনি কনসিস্টেন্টলি ওই পজিশনেই ছিলেন যে 1.5 থেকে 2 বছরের মধ্যে আমরা নির্বাচন দিয়ে দেবো আর কি। এবং ওখান থেকে উনি নড়েন নাই। কিন্তু বিএনপির নেতারা কন্টিনিউয়াসলি নির্বাচন বিষয়ে যত রকমের অসুবিধা তৈরি করা যায়, মানে অন্তর্বর্তীকালীন সরকারকে যত বেশি বিব্রতকর অবস্থায় ফেলা যায়, সেটা সব কিছু করেছেন। এবং সর্বশেষ এই লন্ডন মিটিং হয়েছে এবং বিরোধী দলের সবাই বলেছে লন্ডন মিটিং ইনফ্যাক্ট প্রফেসর ইউনূস গিয়ে তারেক রহমানের কাছে আত্মসমর্পণ করেছেন যে তার দেয়া দিন তারিখ মাসে নির্বাচন দিতে হয়েছে, কারণ দেশে বিএনপি এত বেশি অসহযোগিতা করছিল বিভিন্ন জায়গাতে।
এবং সেই জায়গাতে তো আমরা দেখতে পাচ্ছি এখন কোনো আন্দোলন নাই, মিছিল মিটিং নাই, ঘেরাও কর্মসূচি নাই, মনে হচ্ছে দেশের মানুষের কোনো দাবি দেওয়া নাই, সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই। চট্টগ্রামে অতিবৃষ্টিতে যে পুরো শহর ডুবে গেছে, তারপরে বলা হচ্ছে যে ওখানে কোনো জলাবদ্ধতা নাই, মাননীয় মন্ত্রী বলে আসলেন আর কি। যেহেতু ওনারা বলছেন, নিশ্চয়ই সত্য কথা বলেছেন আর কি। তো এই প্রত্যেকটা জিনিস হচ্ছে মানে আমাদের তরুণ সমাজের যে আকাঙ্ক্ষা, স্বপ্ন, সেই স্বপ্নকে কিন্তু চ্যালেঞ্জ করতেছে। এবং যে বয়সের নেতারা আজকের বিএনপির রাজনীতি নিয়ন্ত্রণ করছেন, আপনারা সিম্পলি ক্লু করতে পারতেছেন না যে পৃথিবী আসলে কোথায় গেছে। জেনজি, আলফা জেনারেশন, এরা যে কি ফর্মে ভাবতেছে আর রাষ্ট্রকে কিভাবে দেখে, 24-এর গণ অভ্যুত্থানকে তারা কিভাবে অন করে, তারা আবরার ফাহাদ, শরীফ ওসমান হাদি থেকে শুরু করে শহীদ ফেলানি এবং 1400 শহীদ, তাদের স্যাক্রিফাইসকে কিভাবে গুরুত্বপূর্ণ মনে করে, কারণ তারা দেশটাকে বদলাতে চায়। এবং গণভোটের যে প্রশ্নগুলো আছে এর ভিতরে এমন কোনো বিষয় নাই যেটা রাষ্ট্র আকারে বাংলাদেশের জন্য ক্ষতিকর, যেটা দেশের জন্য ক্ষতিকর। সেটা থাকলে আপনি বিতর্ক ওপেন করেন যে এই বিষয়ে যেটা বলা হয়েছে জুলাই সনদে, এটা দেশের জন্য ক্ষতিকর। সেরকম তো কিছু না। এবং আপনাদেরকে যত শতাংশ মানুষ ভোট দিয়েছে, তার চেয়ে বেশি শতাংশ মানুষ ভোট দিয়েছে হচ্ছে এই ম্যান্ডেট, এই 71% মানুষের যে গণভোটের গণরায়, যেটা বাস্তবায়ন করবার জন্য যে ম্যান্ডেট। এবং আপনারা একটা ম্যান্ডেট দিয়ে আরেকটা ম্যান্ডেটকে গোলায় ফেলতেছেন, মনে করছেন যেহেতু আপনার ব্রুট মেজরিটি আছে, আপনি এখন যা ইচ্ছে তাই করবেন। এবং এই যে সাংবিধানিক ক্যাচাল, এই সাংবিধানিক ক্যাচালে কিন্তু আপনারা এর আগে বিপদে পড়েছেন। আমরা বারবার বলছি, আপনাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছি, এই সাংবিধানিক ক্যাচালের বাস্তবতাগুলো আপনারা 96-তে কেয়ারটেকার নিয়ে সাংবিধানিক ক্যাচাল বাজাইছেন, বিপদে পড়ছেন, কিন্তু বাধ্য হয়েছেন কেয়ারটেকারের প্রস্তাবনা মেনে নিতে। আপনারা সাংবিধানিক ক্যাচাল করে বিচারপতির বয়স বাড়ানোর চেষ্টা করছেন। 2005-06 সালে 111 হয়েছে, অক্টোবরে লগি বৈঠার নাচন কদন দেখেছি, আপনার রাস্তায় সাপের মতো পিটা ডজন ডজন মানুষকে হত্যা করা দেখেছি। আপনারা বাস্তবতা মেনে নিয়ে বিদায় নিয়েছেন এবং 7 জানুয়ারির নির্বাচন হয় নাই, করতে পারেন নাই, এমার্জেন্সি আসছে এবং আপনারা সেই নির্বাচনে ষড়যন্ত্রের শিকার হয়ে ক্ষমতাচ্যুত হয়েছেন। ক্ষমতায় এত সিট নিয়ে আপনারা আসতে পারেন নাই। এই একই সাংবিধানিক কচকচানিতে আপনারা এখন ঢুকতেছেন এবং আপনারা এমন এমন দুর্বল যুক্তি দিচ্ছেন যেই যুক্তিগুলো কোনোভাবে মেক সেন্স করে না। আমরা সবাই জানি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিল, সবাই জানি আমরা। সেখানে আজকে মাননীয় অর্থমন্ত্রী বললেন এটা সত্য না, উনি দলীয় লোক না। মাননীয় প্রধানমন্ত্রী নাকি বলেছেন এটা আমরা কোনো দলীয় লোককে, রাজনৈতিক ব্যক্তিকে আমরা অর্থনৈতিক প্রতিষ্ঠানে দায়িত্ব দিব না। এরপরে হচ্ছে যে ঐকমত্যের ভিত্তিতে সব কিছু করা, সেটার বদলে দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি মিসলিডিং ইনফরমেশন দিচ্ছেন বিভিন্ন সংসদ সদস্য এবং প্রশংসা করাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। এটা দিয়ে আপনি ক্রেডিট স্কোর করতে পারবেন। এই ক্রেডিট স্কোর করা এমপিদেরকে আমরা বহুবার দেখেছি এরকম সংসদে বসে কথা বলছেন, নেতাদেরকে খুশি করছেন, দিন শেষে লাভ হয় নাই, পালাইতে হয়েছে। অতএব যারা ক্রেডিট স্কোরিং করতেছেন, যারা প্রতি মৌসুমে তাদের মানে আইডল, তাদের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি, তাদের রাজনীতি স্বপ্ন এগুলো বদলান, পরিবর্তন করেন, কোনো এথিক্যাল পজিশন রাখেন না, শুধুমাত্র একটু সংসদের একটা চেয়ারে বসার জন্য, এই ইন্টিগ্রিটি লেভেল কম্প্রোমাইজ করে অনেকের রাজনীতি বাংলাদেশ থেকে শেষ হয়ে গেছে এবং সেই জিনিস আমরা দেখতে পাচ্ছি। এবং আবার এই যে জঙ্গি নাটকের মধ্য দিয়ে দিল্লির বয়ানকে ফেরায় নিয়ে আসা, কলকাতার হেজিমনিকে ফেরায় নিয়ে আসা, পুরাতন আওয়ামী আমলের বুদ্ধিজীবী, গণমাধ্যম কর্মী, বিএনপির টেলিভিশন পুরো আওয়ামী লীগের সাংবাদিকদেরকে দিয়ে চালাইতেছে। এই যে চক্র, এই যে বুদ্ধিজীবিতার সংকট, যে বিএনপির রাজনীতিটা কি, বিএনপি আসলে কোন জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে, সেই জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে আপনারা চরমভাবে নিজেদেরকে মিসরিড করছেন, জনগণ, সমাজ, রাষ্ট্রকে মিসরিড করছেন। এবং এটা করতে করতে যেটা হচ্ছে যে আপনার চোখের ছানির কারণে যেটা হবে, আপনি একেবারে নীরবে জনবিচ্ছিন্ন হয়ে যাবেন, আপনি টের পাবেন না। আপনার কাছে মনে হইতেছে যে জামাত তো এত শক্তিশালী বিরোধী দল না, জামাতরে 71 মুক্তিযুদ্ধ নিয়ে মানে প্রতি মৌসুমে তারা মনে করায় দিব, এই মিয়া তুমি তো রাজাকার, এই তুমি আলবদর, এই তুমি আল শামস, এই জামুকার সংখ্যা পরিবর্তন করে সংস্কার করে তোমার এইটা বানামো ওইটা বানামো। এটা করতে পারবেন, কিন্তু 24-এর জেনারেশন তাদেরকে মুক্তিযুদ্ধের ট্যাবলেট খাওয়ায়া আপনি সন্তুষ্ট করতে পারবেন না। জেনুইন ইস্যু ডিল করতে হবে। হার্ম ক্রাইসিস আপনারা ডিল করতে পারছেন না, জ্বালানি ক্রাইসিস ডিল করতে পারছেন না, জলাবদ্ধতার সংকট ডিল করতে পারছেন না। কার্ড দেওয়ার নামে যে পরস্পর অসঙ্গতিপূর্ণ পলিসি হাতে নিচ্ছেন, এগুলো কিন্তু ব্যাকফায়ার করবে। যে বিশাল ঢাউস সাইজের বাজেট প্রস্তুতি চলছে, এটার সাথে সিম্পলি আমার সক্ষমতা, আমার যে ঋণের বাস্তবতা, আমার যে ট্যাক্স কালেকশন, আমার এজেন্সিগুলো, ক্রেডিট এজেন্সিগুলোর সাথে যে সম্পর্ক, IMF অলরেডি এগ্রি করা টাকা আপনাদেরকে দিচ্ছে না। চীনের সাথে আপনাদের সম্পর্ক এখন ভালো না,
কারণ ভারতের সাথে আপনাদের প্রক্সিমিটি এবং অর্থমন্ত্রীর সাথে চীনের আগের ঐতিহাসিক দ্বন্দ্বের জায়গা আছে। এই সব কিছু মিলায়ে আপনারা এমন একটা বাস্তবতা তৈরি করছেন যে দিন শেষে আপনারা জনগণের পক্ষে থাকতে পারছেন না। আমরা বারবার চাচ্ছি, কারণ আপনাদেরকে আহ্বান করছি, আপনাদেরকে সংশোধন করবার চেষ্টা করছি, কারণ একই ভুল আপনারা করছেন, যেই ভুলগুলো আমরা গত 17 বছর দেখেছি, যেভাবে ব্রুট মেজরিটির কারণে সরকার সিম্পলি কাউকে দাম দিচ্ছে না, ব্যাপক মাত্রায় দুর্নীতি, ট্রান্সফার, প্রমোশন নিয়ে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে সচিবালয়ে। আমরা নিজেরা জানি এগুলো, কোন সচিব কোন মন্ত্রণালয়ে কত টাকা লেনদেন করে আসতেছে, গুলশানে কোন অফিসে কার সাথে মিটিং হচ্ছে, নতুন নতুন করে কারা আবার সেই পুরাতন আমলের দুর্নীতিবাজ আকারে হাজির হচ্ছে, নাজিল হচ্ছে, এগুলো প্রত্যেকটা জিনিস আমরা জানি, খবর পাচ্ছি। বাংলাদেশে যে সকল গণমাধ্যম আজকে আপনাদের হয়ে গেছে বলে মনে করছে না, তারাও দেখবেন স্বমহিমায় হাজির হবে এই তালিকা নিয়ে কয়দিন পরে আপনাদেরকে ডুবানোর জন্য। অতএব আমরা বলছি যে জুলাই জাতীয় সনদ একটা পলিটিক্যাল কন্ট্রাক্ট, গণ অভ্যুত্থানের যে ম্যান্ডেট, এবং এই ম্যান্ডেট হচ্ছে আপনার গণভোটের গণরায়, এইটা জনগণের একটা বিশাল ম্যান্ডেট। এই প্রত্যেকটা ম্যান্ডেটকে আলাদা আলাদা জনগণের সম্মতি আকারে পড়া দরকার। যদি আপনারা এগুলোর পড়তে ভুল করেন, শহীদ জিয়ার ঐতিহাসিক জাতীয়তাবাদী ধারার যে রাজনীতি, বেগম জিয়ার আপোষহীন আধিপত্যবাদ বিরোধী রাজনীতির জায়গা থেকে যে বিএনপির অবস্থান ছিল, সেই অবস্থান দুর্বল হয়ে যাবে এবং আপনাদের অজান্তেই আপনাদের ভোট ব্যাংক অন্য কোথাও চলে যাবে। বাংলাদেশে নতুন রাজনীতির রূপান্তর হবে এবং এই রূপান্তরের সকল উপকরণ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। আওয়ামী লীগ ফিরছে না, আপনার রাজনীতি ইতিমধ্যে রূপান্তরিত জায়গা থেকে ডিক্লাইন করছে এবং বাংলাদেশে আগামী নতুন দিনের রাজনীতি নতুনভাবেই বিনির্মিত হবে, মানুষকে সামনে রেখে, জনগণকে সামনে রেখে। তাদেরকে অনুরোধ করব, নিকট অতীতের যাদেরকে এখন বুকে টেনে নিয়ে আপনারা এই নির্বাচনের বৈতরণী পার হয়েছেন, যাদের হাতে পায়ে ধরে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছেন, তাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। একজন সাবেক সরকার, এই ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা, তিনি বলেছেন আমরা ওদেরকে মেইন স্ট্রিম হতে দেইনি, ওরা পাওয়ার কথা ছিল 168, আমরা এদেরকে নামিয়ে এনেছি 68-তে। এদেশ বাংলাদেশের জনগণের। আধিপত্যবাদের দূষরদেরকে তাড়া দেখিয়ে শত শত আলিম উলামা বুকের তাজা রক্ত এবং জীবন দিয়ে এই দেশবাসীকে জীবন এনে দিয়েছেন। আমরা সেই আলিম উলামার সাথে বিশ্বাসঘাতকতা করব না। আমাদের যে যুব সমাজ, যে শ্রমিক সমাজ, যে কৃষক সমাজ, আপামর জনগণ, এমনকি 4 বছরের শিশু জীবন দিয়ে আমাদেরকে ঋণী করে গিয়েছে, আমরা তাদেরকে কথা দিচ্ছি আমরা তোমাদের সাথে বেইমানি করব না। তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা অবিচল সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা গভীরভাবে আস্থাশীল, ইনশাআল্লাহ আমাদের নয়, জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। যেই 70% জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে গণভোটে হ্যাঁ বলে, সেই জনগণের বিজয় হবে। নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে গেলে তাদেরকে অনুরোধ করব, নিকট অতীতের যাদেরকে এখন বুকে টেনে নিয়ে আপনারা এই নির্বাচনের বৈতরণী পার হয়েছেন, যাদের হাতে পায়ে ধরে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছেন, তাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, তারা সংসদে দাঁড়াইলেই বলেন একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার। সরকার যদি সুষ্ঠু নির্বাচনেই গঠিত হয়, তাহলে বারবার দাঁড়াইয়া বলতে হয় কেন? মেকিয়াভেলির একটা কথা আছে, তুমি যদি কোনো মিথ্যাকে এস্টাবলিশ করতে পারো, তাহলে একবার বললে হবে না, শতবার বলতে থাকো। হ্যাঁ, ইতিমধ্যেই রাজসাক্ষী 2 জন পাওয়া গেছে। একজন সাবেক সরকার, এই ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা, তিনি বলেছেন আমরা ওদেরকে মেইন স্ট্রিম হতে দেইনি, ওরা পাওয়ার কথা ছিল 168, আমরা এদেরকে নামিয়ে এনেছি 68-তে। তাইলে তিনি স্বীকার করে নিয়েছেন যে একটা নিরপেক্ষ সরকারের অংশ হয়ে তিনি দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি বলেন নাই যে আমি নামিয়ে এনেছি, বলেছেন আমরা নামিয়ে এনেছি, বহু বচন। তাইলে বাকি বচনগুলা কারা? এদের চেহারাও জাতির সামনে আপনি একটু বলে দেন, একা এ দায় নিবেন কেন? আরেকজন সংসদের ভিতরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী, তিনি বলেছেন যুবকরা, ছাত্ররা আন্দোলন করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, আমরাও ছিলাম। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্যাপ্টেনের হাতে লন্ডনে গিয়ে পতাকা দিয়ে এসেছেন, ক্যাপ্টেনের হাতে নাকি ট্রফি দিয়ে এসেছেন। ট্রফি যদি আগেই ক্যাপ্টেনের হাতে চলে যায়,
তাহলে এটা ছিল নির্বাচন নামের তামসা। তারা স্বীকার করে নিচ্ছেন। মৌলানা মামুনুল হক সংসদে গেলে কি হতো? যা হতো, এর ভয়েই তাকে আটকে দেওয়া হয়েছে। কয়দিন, কতদিন আটকাবেন? ইনশাআল্লাহ দেশপ্রেমিকরাই বাংলাদেশ আগামীতে পরিচালনা করবে ইনশাআল্লাহ। তৈরি হন, লড়াই চলবে, থামবো না, চালিয়ে যাব। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত জীবন যাবে, কিন্তু মাথা নত করবো না ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ থেকে আমরা আরেকবার প্রতিজ্ঞা নিলাম, ইনশাআল্লাহ জুলাইকে সম্মান করব, বুকে ধারণ করব, জুলাইয়ের সাথে বেঈমানি করব না। আর জুলাইয়ের সাথে যারা বেঈমানি করবে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। বিশেষ করে যুবকদেরকে অনুরোধ করব, তৈরি হন। বলবেন আর কতবার জীবন দেব? দেশের জন্য যতবার প্রয়োজন, আমিও তোমাদের কাতারে দাঁড়িয়ে বলছি, আমিও যুবক, জীবন দিতেই থাকবো ইনশাআল্লাহ। বিড়ালের মতো বাঁচতে চাই না, 100 বছর, 1000 বছর, সিংহের মতো বাঁচতে চাই 1 সেকেন্ড। এর মাঝে আর কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ। আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, সব কিছুকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাইকে আবারও আরেকটি অনিবার্য লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন তাজুল ইসলাম সাহেব তিনি যে কথা বলল, সেই কথাগুলোর সঙ্গে আপনাদের ওপিনিয়নটা কি? এদেশের মানুষের কপালে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। যেমন জনগণ তেমন শাসক। আসলে আমাদের আকাশ ভরা চেতনা, যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। সঠিক কথা বলেছে এখানে তাজুল ইসলাম সাহেব। তিনি যেই কথাগুলো বলেছেন সেগুলা একদম অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে সত্য কথা। যে কোথাকার কুতুব হয়ে গেছেন, সংবিধানের ধারা মুখস্থ করতে তো শহীদরা জীবন দেয়নি। যেই ফ্যাসিবাদ বিলুপ্ত করার জন্য, দূর করার জন্য দেশে গণ অভ্যুত্থান হলো, আন্দোলন হলো, সরকারের পতন হলো, তারই পুনরাবৃত্তি যদি আবারও ঘটে তাহলে লাভ কি হলো? এত এত মানুষের জীবন দেওয়া তাহলে কি বৃথা হয়ে যাবে? তাজুল ইসলামের প্রশ্ন, প্রত্যাশা ছিল পরিবর্তন, প্রাপ্তি হলো পুনরাবৃত্তি। এই কথাটি কিন্তু অনেক ওজনের এবং অনেক পরিমাপের একটা কথা বলেছেন তিনি। আপনারা জানাবেন আপনাদের বক্তব্য কী থাকবে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্য শুনে আপনারা কি বলতে চান, এবং একই সঙ্গে জানাবেন তাকে যে চিফ প্রসিকিউটর পদ থেকে জোরপূর্বক সরানো হলো মাফ করে, সে বিষয়ে আপনাদের মত কী? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, কারা জড়িত থাকতে পারে এর পেছনে অবশ্যই সেটি কমেন্টে উল্লেখ করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।